নতুন বাংলাদেশ নিতে হবে। সেই বাংলাদেশটা মানে হচ্ছে আমরা বলছি একটা কল্যাণ রাষ্ট্র হতে হবে। এই রাষ্ট্রকে আপনার আয়নাঘর স্মল ইস্যু স্টার্টেড ফ্রম দিস প্লেস। বের করেন হোতাটা কোন জায়গা থেকে জ্বরটা এসছে। যে লোকগুলি অনলাইনের পর সুবিধা নিচ্ছে তারাই এখন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। যে সামরিক বাহিনীর সংস্কার সবার আগে প্রয়োজন। যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক বাহিনী তৈরি হয়, সেটা সংস্কার না করলে আপনি সার্বভৌমত্ব টিকে রাখতে পারবেন না। নতুন বাংলাদেশ নিতে হবে। নতুন বাংলাদেশ মানে কি যে আমরা আগের বাংলাদেশটা ফেরত চাই না। সেই বাংলাদেশটা মানে হচ্ছে আমরা বলছি একটা কল্যাণ রাষ্ট্র হতে হবে। এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রটা কল্যাণ রাষ্ট্র মানে কি? ওয়েলফেয়ার স্টেট হচ্ছে একটা জাতির টোটাল নাগরিকদের পুরো দায়িত্ব নেবে, তার খাওয়া পড়া থাকা বাসস্থান চিকিৎসা। এই রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে। এটা হলো সেকেন্ড জায়গা নতুন বাংলাদেশে। তৃতীয় হচ্ছে যে এই রাষ্ট্রটাকে একটা নাগরিক বান্ধব রাষ্ট্র বানাতে হবে। এই রাষ্ট্রের অধিকাংশ মানুষ নাগরিক না। আমরা, আপনারা যারা বসে আছি না, আমরা এই রাষ্ট্রে থাকি, বাসিন্দা, নাগরিক না। হোয়াট ডাজ ইট মিন নট টু বি এ সিটিজেন? এক্সাম্পল দেই বোঝার জন্য। নির্বাচন আসলেই দেখবেন প্রায় একটা কথা বলা হয় যে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন। আপনারা দেখেছেন হয়তো উৎসব মুখর ভোটে নির্বাচন, ভোট এগুলো হয় দেখবেন। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র, রাজনীতি, ভোট, গণতন্ত্র এটা কি মানে কাওয়ালি সন্ধ্যা? এটা কি নুসরাত ফাতিহা এসে নাচবে আর আমরা দেখবো? এটা কি শাহরুখ খানের মানে সিনেমা, বলিউডের মুভি? এটা কি একটা ফান টাইম যে আমরা আসলাম এখানে একটা রবীন্দ্র সন্ধ্যা হয়েছে? স্টেট ইজ নট এ ফান, ইলেকশন ক্যানট বি এ ফান। কিন্তু দেখেন আমাদের টোটাল ইলেকশনটা কি? গান বাজনা, ঢোল তবলা, ফুসপানি, বিড়ি, সিগারেট, হাত পাও ধরা, সালাম করা, খালি গায়ে জড়ায় ধরা, মাটির ভিতরে ভাই ভোট দিয়ে। আপনি বাংলাদেশের মানুষ আমরা সব যেভাবে আমরা থাকি, পলিটিক্স থেকে কাউকে বের করে রাখতে পারবেন না। দিস ইজ রং। আপনি যদি বলেন, যদি আমরা সঠিকভাবে বাস্তবভাবে চিন্তা করি, পলিটিক্স থেকে বের করতে পারবেন না। বাট এই পলিটিক্সটা যেন প্রাতিষ্ঠানিক বিষয়টিতে যেন এফেক্ট না করে সেটা দেখতে হবে। নট দ্যাট গভর্নমেন্ট উইল ডিসাইড অল, দি হেড উইল ডিসাইড অমুক প্রমোশন পাবে, অমুক প্রমোশন পাবে না। নো, দি প্রতিষ্ঠান উইল ডিসাইড কে প্রমোশন পাবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে। বৈষম্য দূর করতে হলে ওটাই সবচেয়ে বেশি দরকার। বৈষম্যের প্রশ্নটা এসছে কিসের জন্য? আজকে বৈষম্যের জিনিসটা হচ্ছে কোটার জন্য। কোটার কথাটা কি? আপনারা চাচ্ছিলেন যে মেধার মাধ্যমে লোকজনকে নেওয়া হোক। সেই everybody is asking for that. That includes the army, military and army, navy and air force is not all of it. Everybody, আপনি যদি মেধার ভিত্তিতে দেন, যোগ্য সব ব্যক্তিকে দেন এবং অসৎ যারা হবে their punishment should be the highest। এবং এই জায়গার জন্য একটা দ্রুত কমিশন সবার থাকা উচিত, যেখানে ইমিডিয়েটলি it has to be done. সো আমার লাস্ট রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে, কিছুটা বলে আমি শেষ করবো কারণ অনেক সময় টেনে গেছে, লোকজন অধৈর্য হয়ে যাচ্ছে। কমিশন করেন, বিচার করেন। বিডিআর হত্যার বিচার হওয়া দরকার। ক্যাপ্টেন সিংহার যারা হয়েছে তাদের বিচার সকলের হওয়া দরকার। কারণ এইসব বিচার যদি না হয় তাহলে অনেক না বলার কথা রয়ে যাবে। আপনার আয়নাঘর স্মল ইস্যু স্টার্টেড ফ্রম দিস প্লেস। বের করেন হোতাটা কোন জায়গা থেকে জ্বরটা এসছে। একদিনে কেউ রয়্যাল এজেন্ট হয়ে যায় নাই, একদিনে কেউ ইন্ডিয়ার পাঁচাটা হয়ে যায় নাই, একদিনে কেউ নষ্ট হয়ে যায় নাই। কিভাবে নষ্ট হয়েছে সমস্ত জিনিসগুলি বের হয়ে আসবে। এটা বের করেন, দেখবেন অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছে। আমাকে নিয়ে যায় কর্নেল হামিদ এবং লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ, কিন্তু অনেক সরার টক সাথে পরিষ্কার বর্ণনা করেছেন 11th আতর হাকিম ছিল, আর ওই সময় কিন্তু সিটিআইবি ছিলেন মামুন খালেদ। এই কর্নেল হামিদ, আজহার, মাকসুরুল যে টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে, এরা হলো এই দঙ্গের সাথে জড়িত। সকল অপকর্ম, টর্চার, নির্যাতন। আমার বন্ধু মহসিন, বলতে ভয় পায়নি নাম, এটা হলো আরেকজন আছেন মকবুল স্যার, এএসসি ব্রিগেডিয়ার সম্ভবত, আমি ডিএসএস। এরা অতি উৎসাহী। আমি জানি না অনৈতিক মানুষে, তোমার যদি একটা ফ্যাডাম থাকে সারা জীবন দেখা যায় হিলটাকে কি পারো করতে। আমার হ্যাডাম ছিল, আমি হিলটাকে দেখাইছি। 7 দিন 10 দিন ঘুরে বেড়াতাম, 3 দিন 4 দিন ঘুরে বেড়াতাম। সকল ইন্ডিপেন্ডেন্ট এই কাজই করি। যারা অনৈতিক, এই মামুন খালিদ সিংনামকো, মোল্লা আকবর,
উনি কখনো কিন্তু পাহাড়ে যান নাই। এনারাই আমার দেশটাকে ধ্বংস করছে। এর আগে ছিল জ্ঞান লতিফ এরশাদের সময়, তারপর শিক্ষা হয় নাই আমাদের কি করণীয় কি করণীয় না। এখন লজ্জা হওয়া উচিত, গুম কমিশন যাচ্ছি আপনারা ব্রিটিশ দেন। ওইখানে টর্চার তো আছে ভাই, বললাম তো, ওই কাদের মেয়ে নিয়ে পরে যখন বুঝতে পারতে ভুলে গেছে, আমার কাদের মেয়ে বিয়ের জন্য চলে গেছে, তখন তারা অন্য কিছু খোঁজাখুঁজি শুরু করছে। আমি সেটা ইস্টাবলিশ করার জন্য বহু সময় ধরে তারা চেষ্টা করে। এখন এই লোকগুলি সাধু হয়ে যাচ্ছে, যে লোকগুলি অনলাইনের পর সুবিধা নিচ্ছে তারাই এখন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমার পথের লোকদের খুঁজে না পান, চুক্তিভিত্তিক নিয়োগে বহু পুরনো লোকদের আনেন, আর পুরনো লোকরা অসুস্থ থাকে বাদ দেন, আপনারাই ছাত্র দায়িত্ব নেন। 50টা 50টা হন না কেন, কাজটা সহজ করেন, তাড়াতাড়ি করেন। সময়ের সাথে সাথে এই গৌরবময় প্রতিষ্ঠানগুলোতে বৈষম্যের ক্ষতিকর ঘুণ পোকা প্রকটভাবে দেখা দিয়েছে এবং ধ্বংস করেছে বাহিনীর প্রশাসনিক অবকাঠামো। এই ঘুণ পোকা শুধু কর্মকর্তাদের ক্যারিয়ারই নষ্ট করেনি, নষ্ট করেছে জাতীয় নিরাপত্তা এবং সামরিক পেশাদারিত্ব। আজকের আলোচনায় আমরা দেখবার চেষ্টা করব কিভাবে সামরিক বাহিনীতে রাজনীতিকরণ এবং বৈষম্যের বীজ বপন করা হয়েছিল, কিভাবে মেধাবী ও আদর্শবাদী কর্মকর্তাদের উপর অত্যাচার হয়েছে, এবং শেষ আলোচনায় থাকবে কিভাবে আমরা নতুন বাংলাদেশ 2.0 প্রেক্ষাপটে বঞ্চিত অফিসারদের প্রতিভা এবং দক্ষতাকে পুনরায় দেশ পুনর্গঠনে কাজে লাগাতে পারি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনীর রাজনীতিকরণ একটি জটিল ও বিতর্কিত অধ্যায়। 1991 সালের পর থেকে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসলেও সামরিক বাহিনীর রাজনীতিকরণ পুরোপুরি থেমে যায়নি। 2007 সালের জরুরি অবস্থার সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যেখানে সামরিক বাহিনী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করেছিল। 2009 সালের পিলখানা বাংলাদেশ রাইফেলসের ঘটে যাওয়া বিদ্রোহ এবং হত্যাকাণ্ড বাংলাদেশের সামরিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। পিলখানার বিদ্রোহের সময় 57 জন মেধাবী সামরিক কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। 2012 সালে মেজর জিয়াকে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয় এবং পরে বিচার বহির্ভূতভাবে তাকে হত্যা করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। 2020 সালে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কক্সবাজারের পুলিশের গুলিতে হত্যার ঘটনাটি দেশব্যাপী আলোড়ন তৈরি করে। পূর্ব পরিকল্পিত এই হত্যাকাণ্ডে পুলিশ এবং সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। কিছু সময় পরে রাজনৈতিক হস্তক্ষেপ পরিবর্তিত হয়ে বাংলাদেশে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের রাজনীতি শুরু হয়ে যায়, যা সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলেছে। বিপুষ দিয়ে সবকিছু শেষ করে দিতে চান, তাহলে আমরা বলবো সামরিক বাহিনীও আপনার আন্ডারে। সেই সামরিক বাহিনীর সংস্কার সবার আগে প্রয়োজন। যে দেশে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক বাহিনী তৈরি হয়, সেটা সংস্কার না করলে আপনি সার্বভৌমত্ব টিকে রাখতে পারবেন না। সর্বশেষ আমি সকল শাসক, প্রশাসক, কমান্ডার, অধিনায়কদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের একটি বার্তা দিতে চাই। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা হুজরা এর 9 নম্বর আয়াতে বলেন, হে শাসকগণ, তোমরা মানুষের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করো আর সুবিচার করো, কারণ আল্লাহ তাআলা সুবিচারকারীদেরকে ভালোবাসেন। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে যে অবিচার, যে অন্যায় হচ্ছে, সেটা সুবিচার আমরা পাবো ইনশাআল্লাহ। বাংলার মাটিতে সে সুবিচার প্রতিষ্ঠিত হবে। যে আমরা জনগণের জন্য কাজ করতে চাই, কিন্তু পরবর্তীতে তবুও যদি সেটা না মানা হয়, জনগণই বলবে আমাদেরকে আসলে কিভাবে অ্যাপ্রোচ করা দরকার। কিন্তু সেই পর্যন্ত আমরা অবশ্যই অত্যন্ত সুন্দরভাবে অপেক্ষা করব। এই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বেসামরিক প্রশাসনের সুযোগের একটি বিস্তৃত পরিসর রয়েছে, যেটা আমরা ইতিমধ্যে বলেছি। এই ভূমিকায় তাদের স্থানান্তরের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি এবং একটি সময় উপযোগী সিদ্ধান্ত। বঞ্চিত সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবীদের থেকে ক্যাবিনেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা এখন সময়ের দাবি। অন্যথায় রাষ্ট্রের এই জনসম্পদের সঠিক পুনর্বাসনের মাধ্যমে মেধা, দক্ষতার কাজে লাগানো সম্ভব নয় বলে আমি মনে করি। ধন্যবাদ সবাই।